এইখানে একটা রাষ্ট্রের আইন মানে না, তার মানে কি? তাহলে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, যেটা নিয়ে একটা পত্রিকায় প্রথম আলোতে লিড নিউজ হয়েছে, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র। বসুন্ধরা গ্রুপ অর্থাৎ শাহ আলম এবং তার পুত্ররা তাদেরকে দিয়ে যে এই অনৈতিকতা প্র্যাকটিস করে, এবং এই বসুন্ধরা গ্রুপের মালিক শেখ হাসিনা, পতিত শেখ হাসিনার সাথে মিটিং এর সময় বলেছিল মৃত্যুর আগ পর্যন্ত আপনার সাথে আছি। বসুন্ধরা গ্রুপের কে কে ফ্রি জমি পেয়েছে? তাহলে এই যারা ফ্রি জমি পেয়েছে তারা ওই মাফিয়ার সহযোগী। শাহ আলম হলো মাফিয়ার সহযোগী, শেখ হাসিনার সহযোগী, টেস্টেড এডমিটেড কেস। আর শাহ আলমকে যারা সহযোগী করে তারাও মাফিয়ার সহযোগী। বসুন্ধরা গ্রুপের হাজার হাজার একর, এটা আমি লক্ষ্য বলেছি যে দুইটা পত্রিকায়, ডেইলি স্টার এবং ট্রিবিউন, এখানে নিউজ আসছে যে তারা হিউজ জমি, এটার পরিমাণ 2000 একরের বেশি, শুধু বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে। তাদের জমি কিন্তু আরো অনেক জায়গায় আছে, গাজীপুরে আছে, নারায়ণগঞ্জে আছে। এমনকি এই কথাও শোনা গেছে, সত্য মিথ্যা জানি না, যে তার ছেলে আনবির বেলারুশেও জমি কিনেছে। সো ওই নিউজের ভিতরে আছে যে তাদের যে মানি লন্ডারিং, তাদের যে বিভিন্নভাবে দুর্নীতি, যে দুবাই থেকে শুরু করে এমন কোনো দেশ নাই যেখানে তারা মানি লন্ডারিং করছে না, যেটা নিয়ে সিআইডি একটা তদন্ত করছে। হ্যাঁ, সেইখানে এই তদন্ত করছে তাদের ক্রিমিনাল অফেন্স নিয়ে, মানি লন্ডারিং এবং দুর্নীতি। কিন্তু সেইখানে আসছে যে তাদের রিভার ভিউ প্রজেক্ট এবং বসুন্ধরা আবাসিক এলাকায় নদী, খাল, কবরস্থান, অন্যের জমি এবং শ্মশান পর্যন্ত তারা দখল করে আছে। এবং রাজুকের রিপোর্টও বের হয়েছে তারা অবৈধভাবে অনেক জমির মালিক। এবং আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে এটা হয়েছে যে এক জমি 5 বার বিক্রি করে। প্রথম একজনের কাছে বিক্রি করে সেটা তাকে সরিয়ে দেয় কোনো নোটিশ না দিয়ে, সেখান থেকে তাকে আবার দূরে সরাই দিল, ওই জমির দাম বাড়ে। এইভাবে এক জমি তারা 5 বার বিক্রি করে। ওখানে আপনি তার জমি বিক্রি করতে গেলে তাকে কাঠাপ্রতি 5 লাখ টাকা দিতে হবে। একজন মানুষ যখন ফ্রি হোল্ড হয়ে যায়, জমির মালিক হয়ে যায়, মানে নিজের জমি বিক্রি করতে আর নিজের জমি বিক্রি করতে গেলে, নিজের ফ্ল্যাট বিক্রি করতে গেলে, জমি বিক্রি করতে গেলে 10 লাখ, ফ্ল্যাট বিক্রি করতে গেলে 5 লাখ। আপনি আজকে জমি কিনে কালকে যদি বিক্রি করেন, আপনি ওখানে বাড়ি করবেন, তাদের ইট সিমেন্ট তাদের সব নিতে হবে। আপনি ওখানে বসবাস করবেন, আপনার ডিশ লাইন থেকে শুরু করে আপনার কনজারভেন্সি সব তাদের নিতে হবে। এখানে 5-6টা আইন কার্যকর না। কি কি আইন? সেটা আপনি পুলিশ আইন, পুলিশ ওখানে যায় না। ভূমি আইন, ট্যাক্স আইন, ভ্যাট আইন, পরিবেশ আইন, কোনো আইনই মানে না, তাই না? হ্যাঁ। এবং যখন মানে না, ওখানে যারা বসবাস করে নাকি বসুন্ধরা গ্রুপ, এই যে শাহ আলম এবং তার পুত্ররা। তো এখন এইখানে একটা রাষ্ট্রের আইন মানে না, তার মানে কি? তাহলে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, যেটা নিয়ে একটা পত্রিকায় প্রথম আলোতে লিড নিউজ হয়েছে, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র। এবং আরো আপনার পত্রিকার নাম বললাম আমি, যে ডেইলি স্টার, তারপর আপনার বাংলা ট্রিবিউন সম্ভবত, আমি ইফ আই এম নট রং। এইটা যখনই তাদের এই অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বলে, কেউ কথা বলতে চায়, অন্যায়ের প্রতিবাদ করতে চায়, ভিতরে যারা থাকে তারা প্রতিবাদ করে না, তারা ভিক্টিমাইজেশন হওয়ার ভয়ে কেউ মুখ খোলে না, ভিক্টিমাইজ হয়ে দাঁত চেপে থাকে কিন্তু কথা বলে না। যখনই কেউ কথা বলতে চায়, 5টা মিডিয়া তাদের, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, নিউজ 24, বিডি নিউজ 24, ডেইলি সান, একসাথে এই 5টা, বাংলা নিউজ 24, হ্যাঁ বাংলা নিউজ 24, একসাথে এই 5টা মিডিয়া দিয়ে তাদেরকে ডিফেমেশন, মিথ্যা নিউজ, আক্রমণ, অর্থাৎ একটা তাদের যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, একটা মাফিয়াতন্ত্র কায়েমের একটা হাতিয়ার হিসেবে এই মিডিয়াগুলোকে ব্যবহার করে। তাহলে আমরা বলছি যে এই মিডিয়ায় যে সাংবাদিকরা কাজ করে, অনেকে পেটের দায়ে কাজ করে, আমরা জানি। সাংবাদিকরা যে যে শিক্ষা নিয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, সেই শিক্ষা ওখানে যে শিক্ষা তারা পেয়েছে সেই বাস্তবায়ন করতে পারে না, তাদেরকে দিয়ে অনৈতিকতার দিকে ঠেলে দেয়, অনৈতিকতা প্র্যাকটিস করে। এইটা আরেকটা অফেন্স। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারে না। এবং আমরা জানি অনেকে পেটের দায়ে অথবা একটু বেশি পদলেহন করে একটু কিছু টাকা পয়সা পেতে চায়, এটা আমাদের নলেজ আছে। তো সেই জন্য বলছি, আমি তাদেরকে দোষ দিই না, কিন্তু তাদেরকে নিয়ে যে এমপ্লয়ার বসুন্ধরা গ্রুপ অর্থাৎ শাহ আলম এবং তার পুত্ররা, তাদেরকে দিয়ে যে এই অনৈতিকতা প্র্যাকটিস করে, এইটা তো মানে আরেকটা খারাপ দিক। অর্থাৎ মিনিমাম পেশাগত ক্রাইটেরিয়া ফিল করে না। কারো বিরুদ্ধে একটা রিপোর্ট করবে, তার তো একটা কমেন্ট নেবে,
এইগুলো ধার ধারে না। সো এইটা মাফিয়াতন্ত্র বজায় রাখার জন্য, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র বজায় রাখার জন্য এই মিডিয়াকে অস্ত্র হিসাবে, এই মিডিয়াটা অস্ত্র হিসেবে সে ব্যবহার করে। এবং সেইখানে কোশ্চেন হলো, কি করে একটা বিজনেস গ্রুপ 5টা মিডিয়া লাইসেন্স পেল? এটাও একটা তদন্তের ব্যাপার। তো সেই জন্য আমি, যেহেতু হাজার হাজার একর জমি, যেটার পরিমাণ তদন্ত করলে লক্ষ্য হতে পারে, শুধু বসুন্ধরার ভিতরে আছে বোধহয় 10,000 একরের মতো, এরকম ওইটার ভিতরেই। সো সেই জন্য আমি বলছি যে এই মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, পেশাদারিত্ব ফেরত আনার জন্য একজন প্রশাসক বসানো দরকার। কেন? মিডিয়া কারণ হলো যে 5ই আগস্টের ভিতরে জনগণের ভিতরে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে যে কোনো মাফিয়াতন্ত্র থাকবে না। এই ধরনের যে লুটপাট, জনগণের সম্পত্তি দখল করবে, আপনার সাথে যা খুশি তাই করবে, কোনো লিগ্যাল প্রোটেকশন তারা পাচ্ছে না। আপনার জমি আপনি বিক্রি করবেন, আপনার ফ্ল্যাট আপনি বিক্রি করবেন, চাঁদা দিতে দেবে তাদেরকে। এর চেয়ে নিকৃষ্ট চাঁদাবাজি তো আর কিছু নাই। তো সেই জন্য আমি বলছি যে তারা অ্যাকচুয়ালি কত জমি দখল করছে, সেই জন্য একটা কমিশন হওয়া দরকার ছিল। আমি অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা আবেদন করেছিলাম, তারা এখনো কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি। আমরা হয়তো রিট করবো সম্ভবত। আর সর্বশেষ যেটা করেছি, আমি তথ্য মন্ত্রণালয়, তথ্যমন্ত্রী, তথ্য সচিব সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই চিঠির কপি দিয়েছি, যেখানে যেখানে কনসার্ন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ভূমিমন্ত্রী, সবাইকে এটা কপি দিয়েছি। আমি তাদেরকে রিকোয়েস্ট করছি যে এই মিডিয়াগুলো তাদের পেশাদারিত্ব ফেরত আনার জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা উচিত। তারা যদি 4-5 মাসের ভিতরে না করে, তাহলে আমি রিটে যাব। এখন যারা অনেকে বলে যে আমি কেন টার্গেট করেছি, আমি টার্গেট করে না, আমি দুর্নীতির বিরুদ্ধে কাজ করি। আপনি জানেন আমি এখন পর্যন্ত 100-র বেশি দুর্নীতিবাজের বিরুদ্ধে আবেদন করি। 100। এর ভিতরে বিমান বাহিনী প্রধান আছে, লেফটেন্যান্ট জেনারেল মুজিব আছে, ডজনস অফ 60 জন মন্ত্রী এমপি আছে, এমনকি অনেক ইঞ্জিনিয়ার বিরুদ্ধে করছি। একজন সার্ভিং এসপির বিরুদ্ধে আমি আবেদন করছি। ব্যক্তিগতভাবে আমি দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থান নিয়েছি, বাংলাদেশে আর কোনো উদাহরণ আপনি দেখাতে পারবেন না। সেইটার একটা অংশ হলো বসুন্ধরা। এবং আমি মনে করি বসুন্ধরাকে যদি আইনের আওতায় আনা যায়, তাহলে 80% দুর্বৃত্তায়ন এমনিতেই কমে যাবে। সেইটা লিয়া। এবং সেইখানে শেষ করি একটু, আপনার যখনই সিটি কর্পোরেশনের আওতায় আনার যখন সিদ্ধান্ত হলো, একসাথে ওই 5টা মিডিয়া ব্যবহার করে একটা ভুয়ো তথ্য ছড়াই দিয়েছে যে বসুন্ধরার জনগণ সিটি কর্পোরেশনের আওতায় আসতে চায় না, অথচ বাস্তবতা সম্পূর্ণ উল্টো। অনেক সিটি, ওখানে অনেক নাগরিক আমার কাছে ব্যক্তিগতভাবে এসে বলছে যে তারা অনেক জুলুমের শিকার, কিন্তু ভয়ে তারা মুখ খুলতে পারে না। জি, সেই জন্য আমি মনে করি। এবং এই যে করছে যে মুনিয়া হত্যাকাণ্ড, আমার এরা শুরু করছে কি, যখন মুনিয়ার বনে আমি লয়ার হলাম, আমার দুগ্ধপুত্র শিশুর ছবি ব্যবহার করে, আমার স্ত্রীর ছবি ব্যবহার করে ভাইরাল প্রতিদিন নামে একটা, ওই যে বাংলাদেশ প্রতিদিন, আর সেইটার নাম দিয়েছে নঈম নিজাম। এটা করছে নঈম নিজাম এবং সেই সময় প্রকাশক। ভাইরাল প্রতিদিন দিয়ে 10টা ডিফেমেটরি ভিডিও করছে, যেখানে আমাকে দেশ বিদেশের বিভিন্ন ভাবে মানে যাচ্ছে তাই। আমি ওইটার বিরুদ্ধে মামলা করছি। সেই মামলায় নঈম নিজামের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, ওর প্রশাসকের বিরুদ্ধে চার্জশিট হয়েছে। বাই দিস টাইম আইন চেঞ্জ হতে হয়েছে, আবার নতুন করে মামলা হবে। কালের কণ্ঠে এই মিলন নামে একটা দুর্বৃত্ত ছিল, অনেকে বলে কবি। কিসের কবি? কবি থাকলে তার তো নৈতিকতা থাকা উচিত। একটা লোক কি করে বসুন্ধরার এই পত্রিকার একটা সম্পাদক হয়? ওর যদি মিনিমাম নৈতিকতা থাকতো, ওর তো রাস্তায় ফেলায় পিটানো উচিত, ওরে ধরে ওর মাথায় আলকাতরা মাখা উচিত। যারা এই যে মিলনের মতো লোক, যারা ওখানে এডিটরগিরি করে, কি করে একটা দেশের মানুষ বিনা কারণে আপনি মানুষকে ডিফেমেশন করবেন, বিনা কারণে যার বিরুদ্ধে। তো এইভাবে তারা প্রফেসর ইউনূসের নামে করছে। ওই যে অন্তর্বর্তী সরকার ছিল না অ্যাডভাইজার রেজওয়ানা, তার বিরুদ্ধে করছে। আরো অনেক এমপি কার বিরুদ্ধে করে নাই। এবং এই বসুন্ধরা গ্রুপের মালিক শেখ হাসিনা, পতিত শেখ হাসিনার সাথে মিটিং এর সময় বলেছিল, মৃত্যুর আগ পর্যন্ত আপনার সাথে আছি, এমনকি মরার পরও আপনার সাথে আছি। এরপর আর কি বললো? তারেক সাহেবের উদ্দেশ্য করে বলল যে পলাতক আসামি যদি লন্ডনে বসে রাজনীতি করতে পারে, তাহলে বাংলাদেশে জেলের ভিতরে সবাইকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। সেই জন্য আমি বলছি যে আমরা শুনেছি ইতিমধ্যে নাকি কিছু মন্ত্রীকে সে শাহ আলম সাহেব কিনে ফেলছে। আমরা আশা করব সাব্বির হত্যাকাণ্ড ইতিমধ্যে তারা ম্যানেজ করে ফেলছে, আর মুনি হত্যাকাণ্ড এটা তো আপিলে আছে। সো আমি তারেক সাহেবকে আপনার এই ফোরামে আবেদন জানাবো যে আপনার সিদ্ধান্ত যাতে বাস্তবায়ন হয়, অর্থাৎ সিটি কর্পোরেশন নেওয়ার যে প্রক্রিয়া সেটা দ্রুত বাস্তবায়ন করেন। এবং আপনার যদি কোনো মন্ত্রী আগে যেমন
এই 100 কোটি টাকা খেয়ে সাব্বির হত্যাকাণ্ড ম্যানেজ করা হয়েছিল, যেটা পরে 30 কোটি টাকায় বলছে এবং সেটা মামলা চলছে। আপনার কোনো মন্ত্রী যদি ওইখানে ম্যানেজ হয়ে যায়, আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আপনি বসুন্ধরা গ্রুপকে আইনের আওতায় আনেন, আপনার সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠার যে ঘোষণা 80% এমনিতেই বাস্তবায়ন হবে এবং আপনার মন্ত্রিসভা মানে আপনি বসুন্ধরার বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছেন যে একটা উদাহরণ তৈরি করার জন্য। হ্যাঁ, বিশেষ কারণ এই রাষ্ট্রের ভিতরে আর রাষ্ট্র নাই। এইটাই আপনার জমি আপনি বিক্রি করবেন, আপনি তাকে চাঁদা দিতে হবে, তার অনুমতি নিতে হবে। আপনার রাজুকের প্ল্যান সেখানে কাজ করবে না। আমি যে আবেদনটা দিয়েছি ওর ভিতরে আমি 30টা কারণ দেখিয়েছি, 30টা, সবগুলো বললে তো আপনার সময় লাগবে। এই জমির একটা বললাম, তারপরে আপনার ওখানে ওই বললাম যে তাদের সিমেন্ট কিনতে হবে, তাদের বালু কিনতে হবে, তাদের কন্ট্রাক্টর দিতে হবে, প্ল্যান তারা মডিফাই করবে, এরকম শত শত সবকিছু আছে। কিন্তু এবং ওইখানে যে নিরাপত্তা নামে একটা জুলুম করে, এরা পিটায় এবং ওর ভিতরে একজন লয়ের খুন হয়েছিল, আপনি জানেন? এই খুন করছে কারা? এটা তো বসুন্ধরার মাস্তান বাহিনী খুন করেছে। একটা আবাসিক গ্যালারির ভিতরে একটা আইনজীবী মেরে ফেললো। দেখেন, সেটা বিচার কোন অবস্থা আমরা জানি না। সেজন্য বলছি যে ওই জন্য বলে যে আপনি যখন ধরবেন আইনের উপরে কেউ না। লর্ড ডেনিং কি বলছে? নোবডি, ইফ ইউ আর এভার হাই, নোবডি, ল ইজ অ্যাবভ ইউ। সো এখন তারেক সাহেব যদি লন্ডনে থেকে আসছে, আপনি দেখান যে বসুন্ধরার উপরে লয়ের উপরে বসুন্ধরা না। সেই আশাবাদটা আমি অনুরোধ ব্যক্ত করবো এবং বাংলাদেশের জনগণ চেয়ে থাকবে উনি যে প্ল্যান করেছে সেই প্ল্যান কার্যকরী হয় কিনা। ওনার মন্ত্রী ভিতরে যারা অলরেডি পয়সা টয়সা নেওয়া শুরু করেছে, সেই পয়সা দিয়ে ওনাকে আবার এমন বলতে পারে ভবিষ্যতে যে সরকার পরিচালনা করলে আনপপুলার হয় ক্রমান্বয়ে। তো আনপপুলার হয়ে গেছে, আপনি যদি এখন এই ব্যবসায়ীদেরকে খেপান তাহলে আপনি কিন্তু টিকে থাকতে পারবেন না। সম্পূর্ণ ভুল পরামর্শ দিবেন। অথচ বসুন্ধরা গ্রুপকে যদি নিয়ন্ত্রণের আওতায় আনে, আইনের আওতায় আনে, তাহলে তার পপুলারিটি আরো বেড়ে যাবে। সেই পরামর্শ তারেক সাহেবের আমরা দিতে চাই। আপনার দুর্বৃত্তায়ন মন্ত্রীর কোন সদস্য যাতে আপনাকে ম্যানেজ করতে না পারে, সেটা ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল। রুল অফ ল মিনস এভরিবডি ইজ বিলো ল, নট অ্যাবভ ল। কিন্তু এই পর্যন্ত করতে পারে নাই কেন? এটা তো সেখানে তো টাকা দিয়ে ম্যানেজ করে, টাকা, ইটস অল মানি। মনে করেন কেউ নেবে চাঁদা, কেউ নেবে পলিটিক্যাল ফান্ডে, তার টাকা দরকার, কারো ব্যক্তিগত টাকা দরকার, এইভাবে ইটস অল মানি। এবং এই টাকাটা কার? টাকাটা সব জনগণের, ওদের কোনো ব্যবসায়িক টাকা না। আপনি এই পত্রিকাগুলো ব্যবহার করে বিজনেসে মনোপলি আনার জন্য, এরকম একটা রিপোর্ট আমি পড়েছিলাম যে ওদের বিটুমিন সবচেয়ে খারাপ, অথচ যাদের বিটুমিন ভালো ওইটাকে রিপোর্ট করা এমনভাবে করবে যে ওইটা সবচেয়ে খারাপ, ওদের বিটুমিন সবচেয়ে ভালো। দেখা যাবে রাস্তায় সেটা প্রলোভ দিয়েছে, পরের দিন সেটা উঠে গেছে। কোথাও একটা রিপোর্ট আমি দেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। সো এই হলো, অর্থাৎ এই বাংলাদেশের জনগণের সম্পত্তি দখল করবে, আপনার বিল, খাল, নালা, ইনক্লুডিং কবরস্থান, এইটা দখল করে এই টাকা জনগণের উপর জুলুম করে, আমি ফ্রি হোল্ডার, ইউ আন্ডারস্ট্যান্ড, ফ্রি হোল্ড, যে আমি জমির মালিক, আমার জমি বাংলাদেশের ভূমি আইন আছে, ল্যান্ড ট্রান্সফার অ্যাক্ট আছে, সেই অনুযায়ী আমি বিক্রি করব, সরকারকে আমি রেভিনিউ দেবো। তুমি কে তোমারে আমাকে 10 লাখ টাকা করে কাটাপুতি দিতে হবে? তুমি কে তোমাকে প্রতি ফ্ল্যাটে 5 লাখ টাকা দিতে হবে? তো এইটা করতে পারে, এইটা যতবার এটা বিক্রি হবে, যতবার বিক্রি হবে, এইটা করতে পারে কেন? কারণ তারা পুলিশের 2-1জনকে ম্যানেজ করে, বেনজিরের মতো লোককে হয়তো ম্যানেজ করবে, ডিজিএফআই 2-1জনকে ম্যানেজ করবে, অ্যাডমিনের 2-1জনে ম্যানেজ করবে, এবং অনেক বিচারক আছে তাদেরকে ওইখানে জমি ফিরিয়ে দিছে না কিনছে আমি জানি না, বলে ওখানে নাকি বিচারকের একটা পাড়া আছে। সেই জন্য আমরা চেয়েছিলাম এই সরকার একটা এইটা বাইর করুক যে বসুন্ধরা গ্রুপের কে কে ফ্রি জমি পেয়েছে। তাহলে এই যারা ফ্রি জমি পেয়েছে তারা ওই মাফিয়ার সহযোগী। এইটা তারেক সাহেবের করা উচিত, যে কারা কারা ওইখানে ফ্রি প্লট নিয়েছে এ যাবৎকালে। এরা হলো, যেহেতু শাহ আলম হলো মাফিয়ার সহযোগী, শেখ হাসিনার সহযোগী, টেস্টেড এডমিটেড কেস, আর শাহ আলমকে যারা সহযোগী করে তারাও মাফিয়ার সহযোগী। তাহলে এই সমস্ত মাফিয়াকে যদি সবার আগে আইনের আওতায় আনা যায়, তাহলে বাংলাদেশ আগামী 100 বছর সোজাভাবে চলবে।